আমরা জানি আদালতের নির্দেশে 2016 সালে এসএসসিতে নিয়োগ হওয়া 25,753 জনের চাকরি পুরো শেষ হয়ে গিয়েছে এবং এদের মধ্যে যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে তাদের চাকরিও যেমন গিয়েছে, যারা যোগ্যতার বিচারে চাকরি পেয়েছিলেন তাদের চাকরিও গিয়েছে। এবার গণ আত্মহত্যার হুমকি দিয়েছেন যারা যোগ্য চাকরি প্রার্থী তারা বলছেন যে তারা যোগ্যতার বিচারে চাকরি পেয়েছিলেন, কিন্তু তাদের চাকরিও অযোগ্যদের সঙ্গে চলে যাওয়ায় তারা চাকরি ফেরত চাইছেন এবং যে কারণে গণ আত্মহত্যার হুমকি দিয়েছেন তারা এবং তারা প্রায়শই আন্দোলনও চালিয়ে যাচ্ছেন শহীদ মিনারের নিচে। আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি শঙ্কু। তাহলে তারা এই মুহূর্তে দাঁড়িয়ে কি পদক্ষেপ নিচ্ছেন? মানে গণ আত্মহত্যা এটা তো কোনো সমস্যার সমাধান হতে পারে না। দেখো, একদমই সমস্যার সমাধান হতে পারে না, কিন্তু তারা যে সমস্যায় পড়েছে এই মুহূর্তে তাদের কাছে পথ খোলা সেরকম কিছু নেই। তারা চেষ্টা করছেন তারা আইনের পথে যাওয়ার জন্য, কিন্তু আইনের পথে কিভাবে সুপ্রিম কোর্টে যাবেন সেটাও তাদের কাছে একটা কুয়াশার মধ্যে রয়েছে সমস্ত কিছু। এবং তারা প্রত্যেকেই যেটা বলছেন, কেউ 14 বছর 15 বছর আছে, 2009-এ সার্ভিস কমিশনের চাকরিতে পরীক্ষায় বসে চাকরি পেয়েছিলেন। যেহেতু বাড়ির কাছে আসবেন তার জন্য পুনরায় তারা গভর্নমেন্টের অর্থাৎ সরকারি অনুমতি নিয়ে আবার তারা 2016-তে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষায় বসেছিলেন এবং সেখান থেকে তারা কিন্তু এখানে চাকরি পায়। হঠাৎ করে 14 বছর পর কিন্তু আজকের শিক্ষকদের সরকারি চাকরি তিনি করছেন না, চাকরি করছেন না। এই ধরনের প্রচুর রয়েছে যারা আগে প্রাইমারিতে চাকরি পেয়েছিলেন, পরে গিয়ে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা দিয়ে তারা আবার হাই স্কুলের শিক্ষকতা করছিলেন, তাদেরও চাকরি চলে গেছে। অর্থাৎ এই মুহূর্তে প্রত্যেকে কিন্তু একটা অন্ধকারাচ্ছন্ন অবস্থায় রয়েছে। একদম স্বাভাবিকভাবেই যখন তারা যোগ্যতার বিচারে চাকরি পেয়েছেন কিন্তু অযোগ্যদের সঙ্গে তাদেরও চাকরি চলে যায়, একটা সাংঘাতিক মানসিক পরিস্থিতিতে তারা পড়েছেন। যেই জায়গা থেকেই তাদের এই উপলব্ধি, যে কারণেই তারা গণ আত্মহত্যার হুমকি দিচ্ছেন। কি হুমকি দিচ্ছেন, কি অভিযোগ, কি বলছেন তারা, একবার শোনা যাক। মহামান্য বিচারকের কাছে আমাদের অনুরোধ যে আপনারা আমাদের চাকরিটাকে ফিরিয়ে দিন, আদারওয়াইজ আমাদের গণসুইসাইড করা ছাড়া কোনো উপায় থাকবে না। আজ 14 বছর চাকরি হয়ে গেল, এখন সরকার বলছে যে তুমি বেকার, তোমার কাছে কোনো চাকরি নেই। আমরা কোথায় যাব, কি করব? আমরা শুধু এখানে এসেছি যে আমাদের চাকরিটা ফিরিয়ে দেওয়া হোক, কারণ চাকরি ছাড়া আমাদের পক্ষে বেঁচে থাকা সম্ভব নয়। শুধুমাত্র 5,000 ভুয়ো টিচারের জন্য আমাদের 19,000 যোগ্য টিচারকে বঞ্চিত করা হলো। এটা কি কোনো রায় হয়েছে বলুন? আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। বিকাশবাবু, একটাই প্রশ্ন, আদালতে যেহেতু যোগ্য চাকরি প্রার্থী এবং অযোগ্য চাকরি প্রার্থীর কোনো রকম পার্থক্য আর থাকলো না নির্দেশের ক্ষেত্রে, সেক্ষেত্রে যারা যোগ্য চাকরি প্রার্থী তারা আজ বলছেন যে গণ আত্মহত্যা করবেন চাকরি ফেরত না পেলেন, তাদের কি বলবেন, কি প্রতিক্রিয়া দেবেন? দেখুন, তারা যোগ্য, এই যোগ্যতা তো প্রমাণ করতে হবে না আদালতে। তারা যদি যোগ্য হন, আদালতে যদি প্রমাণ করতে পারেন তবে তাদের চাকরি থাকবে। কিন্তু এই ধরনের নেতিবাচক কথা বলে মানুষের মধ্যে খানিকটা আবেগ তৈরি করে তো কোনো সমাধান হয় না। আইনটা আবেগের ঊর্ধ্বে। দুর্নীতি হয়েছে, তারা জেনে হোক না বুঝে হোক এই দুর্নীতিমূলক প্রশাসনের সঙ্গে এতদিন সহযোগিতা করেছেন। আজকে তারা তাদের যোগ্যতা প্রমাণ করে নিশ্চয়ই চাকরি ফেরত পাবেন। আত্মহত্যার হুমকি টুমকি এগুলো হচ্ছে নেতিবাচক দিক, এতে সমাজের কোনো মঙ্গল হয় না। বিকাশবাবু, একটা প্রশ্ন, যারা যোগ্য চাকরি প্রার্থী তাদের কি আদালতে যোগ্যতা প্রমাণে কোনো রকম সুযোগ দেওয়া হয়েছিল? সুযোগ নিশ্চয়ই, সবাইকে শুনেছেন আদালত, প্রত্যেকে ওখানে ছিলেন। এমন কেউ বলতে পারবেন না যে আদালত কাউকে সুযোগ দেয়নি। সমস্ত সুযোগ তাদের তৎসত্ত্বেও তারা সেই চেষ্টা করেননি, বা চেষ্টা করে থাকলে প্রমাণ করতে পারেননি। এখনো সুযোগ আছে, এখনো যদি তারা মনে করেন আদালতের কাছে যেতে পারেন, তাদের বক্তব্য রাখতে পারেন। তাহলে একটা প্রশ্ন আমার করতে ইচ্ছা করছে যে তাহলে এই পরিস্থিতি কেন তৈরি হলো যে যোগ্য এবং অযোগ্য সবার চাকরি একসঙ্গে চলে গেল? যাবেই তো, গোটা প্রক্রিয়াটাই দুর্নীতিমূলক। জন্ম হয়েছে দুর্নীতিমূলক প্রক্রিয়ার মধ্যে দিয়ে। এখন তিনি যদি মনে করেন দুর্নীতিমূলক প্রক্রিয়ার মধ্যে থেকেও আমি দুর্নীতিমুক্ত ছিলাম, সেটা তাকে দায়িত্ব নিয়ে প্রমাণ করতে হবে। সুপ্রিম কোর্টে বহু রায় আছে, এরকম ব্যাপক দুর্নীতি হলে সেখানে যোগ্য অযোগ্য এরকম বিচার করা সম্ভব না। বেশ, অনেক ধন্যবাদ। আমরা কথা বললাম আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে এবং তিনি বলছেন যে আদালতে তাদেরকে যোগ্যতা প্রমাণ করতে হবে এবং তিনি বলছেন যে এই নেতিবাচক কথা দিয়ে কোনো রকম সমস্যার সমাধান হতে পারে না, কিন্তু সবাইকে নাকি সুযোগ দেওয়া হয়েছিল। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র শান্তনু সেন। শান্তনুবাবু, কি বলবেন? কারণ বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলছেন যে আদালতে সবাইকে সুযোগ দেওয়া হয়েছিল যোগ্যতা প্রমাণে, কিন্তু এইটা কখনো সমস্যার সমাধান হতে পারে না। কিন্তু আজ যোগ্য চাকরি প্রার্থীরা তারা গণ
আত্মহত্যার হুমকি দিচ্ছেন, কি বলবেন? দেখুন, একই কথা তো আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল বলেছিল যে হঠাৎ করে এরকম 26,000 মানুষের চাকরি বাতিল করে দিল, তারা যে আত্মহননের পথ বেছে নেয় তার দায়িত্ব কে নেবে। আজকে 5,000 কিছু মানুষের চাকরি নিয়ে বিতর্ক ছিল, সেখানে তাহলে বাকি 19,500 মানুষের চাকরি এইভাবে বাতিল করা হলো কেন? সরকারকে ভুল শুধরানোর জন্য সুযোগ কেন দেওয়া হলো না? আজকে আমরা দেখেছি ভারতবর্ষে যখন সব থেকে বেশি 45 বছরে এই মুহূর্তে বেকার, তখন বাংলায় নতুন করে এমপ্লয়মেন্ট জেনারেশন হচ্ছে, আর তার সত্ত্বেও বিরোধীরা যাতে বাংলার মানুষের হাতে কাজ না থাকে তারা আইনের বেড়াজাল তৈরি করে তাদের সমর্থনের কিছু মানুষকে উস্কে দিয়ে কোর্ট কাছারি করে নিয়োগ প্রক্রিয়াটাকে বন্ধ করে দিয়ে একটা বিতর্কের জায়গায় তৈরি করছে যাতে মানুষের কাজ চলে যায়। এটা অত্যন্ত দুর্ভাগ্যের। সেই জন্যই আমাদের সরকার এই লড়াই লড়বে এবং সুপ্রিম কোর্টে যাওয়া হবে, সেটা আমাদের মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই বলেছেন। ধন্যবাদ। আমরা কথা বললাম শান্তনু সেনের সঙ্গে এবং তিনি বলছেন যে আদালতে যাওয়া হবে, সুপ্রিম কোর্টে যাওয়া হবে রাজ্য সরকারের পক্ষ থেকে, এবং যারা চাকরি হারিয়েছেন তাদের পাশে রয়েছে রাজ্য সরকার। গণ আত্মহত্যার হুমকি দিচ্ছেন এবার চাকরি হারারা, কারণ যোগ্য চাকরি প্রার্থী যারা রয়েছেন, যোগ্য চাকরি প্রার্থী যারা রয়েছেন তারা যোগ্যতার বিচারে চাকরি পেয়েছেন, কিন্তু অযোগ্যদের সঙ্গে তাদের চাকরি কেন গেল সেই প্রশ্ন তারা বারবার তুলছেন এবং তারা আদালতে যাওয়ার কথা তো অবশ্যই বলেছেন। তার পাশাপাশি গণ আত্মহত্যার পথ বেছে নিতে পারেন, গণ আত্মহত্যার পথ বেছে নেবেন বলে এরকম হুমকি দিচ্ছেন তারা। শহীদ মিনারের নিচে তারা আন্দোলন করছেন, সেখানেই গণ আত্মহত্যার হুমকি যোগ্য চাকরি প্রার্থীদের। মহামান্য বিচারকের কাছে আমাদের অনুরোধ যে আপনারা আমাদের চাকরিটাকে ফিরিয়ে দিন, আদারওয়াইজ আমাদের গণসুইসাইড করা ছাড়া কোনো উপায় থাকবে না। আজ 14 বছর চাকরি হয়ে গেল, এখন সরকার বলছে যে তুমি বেকার, তোমার কাছে কোনো চাকরি নেই। আমরা কোথায় যাব, কি করব? আমরা শুধু এখানে এসেছি যে আমাদের চাকরিটা ফিরিয়ে দেওয়া হোক, কারণ চাকরি ছাড়া আমাদের পক্ষে বেঁচে থাকা সম্ভব নয়। শুধুমাত্র 5,000 ভুয়ো টিচারের জন্য আমাদের 19,000 যোগ্য টিচারকে বঞ্চিত করা হলো। এটা কি কোনো রায় হয়েছে বলুন? 2016 সালে এসএসসির প্যানেল, আমরা জানি গ্রুপ সি গ্রুপ ডি সহ 25,753 জনের চাকরি যায়, যেখানে যেমন অযোগ্য চাকরি যারা পেয়েছেন, অযোগ্যভাবে যারা চাকরি পেয়েছেন, টাকা দিয়ে যারা চাকরি পেয়েছেন, তাদের পাশাপাশি প্রচুর যোগ্য চাকরি প্রার্থীও ছিলেন, মানে যারা যোগ্যতার বিচারে চাকরি পেয়েছিলেন। এবং এই যেহেতু আদালতের নির্দেশে অসাধু এবং সাধু এক হয়ে গিয়েছে, সকলের চাকরি একসঙ্গে গিয়েছেন, তাই এবার যারা যোগ্যভাবে চাকরি পেয়েছেন তারা আন্দোলনে বসেছেন। এই আদালতের নির্দেশের পরপরই তারা আন্দোলন শুরু করেছেন, কিন্তু তারা এখন কোনো পথ কি সামনে খুঁজে পাচ্ছে না, যে কারণে আজ শহীদ মিনারের নিচে যে আন্দোলনে তারা বসেছেন, সেই আন্দোলন থেকেই তারা গণ আত্মহত্যার হুমকি দিচ্ছেন। যদিও বিকাশ রঞ্জন ভট্টাচার্য, আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তার সঙ্গে আমরা কথা বলেছিলাম, তিনি বলছেন যে আদালতে তাহলে যোগ্য চাকরি প্রার্থীরা যোগ্যতার প্রমাণ দিক। আগেও নাকি এই যোগ্য চাকরি প্রার্থীদের যোগ্যতা প্রমাণের সুযোগ দেওয়া হয়েছিল। এই ব্যাপার এইভাবে কোনো রকম সমস্যার সমাধান হয় না বলে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলছেন। কিন্তু আজ কোন মানসিক পরিস্থিতিতে গেলে মানুষ এই ধরনের কথা বলতে পারেন, এইটা নিয়েও একাংশ প্রশ্ন করছেন। কারণ অযোগ্যভাবে যারা চাকরি পেয়েছিলেন, যারা টাকার বিনিময়ে চাকরি পেয়েছিলেন, তাদের সঙ্গে এতগুলো যোগ্য চাকরি প্রার্থী, মানে যারা যোগ্যতার বিচারেই চাকরি পেয়েছিলেন, তাদের চাকরি চলে যাওয়ায় স্বাভাবিকভাবেই তারা দিশাহারা হয়ে পড়েছেন। যদিও রাজ্য সরকার প্রত্যেকের পাশে রয়েছে বলে জানালেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র শান্তনু সেন। এদিকে সুকান্ত মজুমদার, তিনি আজকে একটি প্রতিক্রিয়া দিয়েছেন, বলেছেন 25,000-এরও বেশি যে চাকরি বাতিল হয়েছে হাইকোর্টে, তাতে যোগ্য এবং অযোগ্য রাজ্য সরকার আলাদা করতে পারেনি, সেই কারণেই সবার চাকরি গিয়েছে। বিজেপি যোগ্যদের পাশে রয়েছে বলে দাবি বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারের। কোর্ট বলেছিল আপনারা আটা আর ভুসি আলাদা করুন। আটা মানে হচ্ছে কারা চাকরি দিয়ে, এই পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছেন, কারা সত্যিকারের যোগ্য, প্রচুর মানুষ আছে ওর মধ্যে সত্যিকারের যোগ্য। আর ভুসি হচ্ছে যারা, সেই 5,000 মাত্র যারা তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে টাকা দিয়ে চাকরি পেয়েছে। তাই তৃণমূল কংগ্রেস এই ভুসি আটা আলাদা না করার জন্য এখন বেচারাদের ভুগতে হচ্ছে, এই পরিবারগুলোকে ভুগতে হচ্ছে। যারা যোগ্যতা সত্ত্বেও যাদেরকে এই কষ্টের মধ্যে দিয়ে যেতে হচ্ছে, আমরা তাদের পাশে আছি।
এদিকে এক ঝটকায় এসএসসির যে 25,753 জনের চাকরি গেল 2016 সালে, যে প্যানেল পুরোপুরি এক ঝটকায় বাতিল হয়ে গেল আদালতের নির্দেশে, সেই নিয়ে বিভিন্ন মহলে নানা রকম প্রশ্ন উঠছে। যোগ্য অযোগ্যদের মধ্যে পার্থক্য নেই বলে সেই কারণে অনেক রকম প্রশ্ন উঠছে, কিন্তু আদালতের নির্দেশেই আবার লোকসভা শেষের 15 দিনের মধ্যে নতুন করে নিয়োগ করতে হবে বলেও কিন্তু বলে দেওয়া হয়েছে। দু সালে এসএসসি নিয়োগের পুরো প্যানেল বাতিল করেছে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। সোমবারের এই রায় ঘিরে রাজ্য জুড়ে শোরগোল। অনেকের মনেই উঠেছে অনেক প্রশ্ন, যেমন যোগ্য আর অযোগ্যদের বিচার হলো কোথায়? যোগ্যদের চাকরি কেন বাতিল করা হলো? যারা অপরাধী করেছে তাদের বাতিল হলে হতে পারে, কিন্তু 100%-এর মধ্যে 8.5%-এর জন্য পুরো 100% প্যানেল ক্যান্সেল, এ কি বিচার ব্যবস্থা? সিঙ্গেল বেঞ্চের নির্দেশে পাওয়া চাকরিও কেন বাতিল হলো? আমি 5 বছর আগে যেভাবে প্রিপারেশন নিয়েছি বা যেই এফোর্টটা আমি পড়াশোনার পেছনে দিতে পেরেছি, আমি কি 5 বছর পর এখন যে আমার সিচুয়েশন, আমার ছোট বাচ্চা আছে, সংসার সামলে, আমি কি সেই রকমভাবে পড়াশোনাটা করতে পারবো? যে আবার যোগ্যদেরও আবার পরীক্ষা দিতে হবে, মানে আমি এটা কিছুতেই বুঝতে পারছি না যে এরকম রায় কেন দিল। কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে ওএমআর শিট পুনর্মূল্যায়ন করতে নতুন টেন্ডার ডাকতে হবে, নতুন সংস্থাকে দিয়ে ওএমআর শিট যাচাই করা হবে। অনেকেরই প্রশ্ন, এর আগে যে সংস্থা ওএমআর শিট মূল্যায়ন করেছিল তাদের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ ওঠে। সেই সংস্থার ওএমআর শিট থেকে কিভাবে যোগ্য অযোগ্য বিচার করা সম্ভব? এই রায় অনুসারে যোগ্য প্রার্থীদেরও বসতে হবে পরীক্ষায়। ওই সময়ে যখন বিজ্ঞাপন হয়েছিল নিয়োগের জন্য, যারা দরখাস্ত করেছিলেন তারাই আবার নতুন করে ওএমআর পরীক্ষার মধ্য দিয়ে নির্বাচনী প্রক্রিয়ায় আসবেন। তার মধ্য দিয়েই সঠিক যোগ্যতা এবং অযোগ্যতার নির্ণয় হবে। কে যোগ্য কে অযোগ্য ঠিক করার পদ্ধতি কি? সুপ্রিম কোর্ট ইতিপূর্বে বহু মামলায় রায় দিয়েছে, এইরকম ব্যাপক দুর্নীতি হলে যোগ্যতা অযোগ্যতার কোনো প্রশ্ন নেই, সবটাই বাতিল। পরীক্ষা দিয়ে পাশ করলাম, তাদেরকেও কেন এই সাফারটা করতে হচ্ছে? আজকে প্রত্যেকের কাছে আমরা কোথাও দাগি হয়ে গেছি, আমরা কিছুই করলাম না, তবুও আমাদের সম্মানটা কোথাও না কোথাও গিয়ে ক্ষুণ্ণ হচ্ছে। তো এর দায় কে নেবে? বেআইনিভাবে নানা পথে চাকরি হয়েছে, যেমন ওএমআর জালিয়াতি, র্যাঙ্ক জাম্প, প্যানেলের মেয়াদ পুরনোর পরেও চাকরি, প্যানেলে নাম না থেকেও চাকরি। যারা বেআইনিভাবে চাকরি পেয়েছেন তাদের সুদ সহ বেতন ফেরতের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এতে অনেকেই বলছেন, তাহলে তো বেআইনিভাবে কারা চাকরি পেয়েছেন সেটা স্পষ্ট, অর্থাৎ কারা যোগ্য কারা অযোগ্য তা স্পষ্ট। এরপরেও কেন তাহলে সবার চাকরি বাতিল করা হলো? যেখানে যোগ্য অযোগ্য পার্থক্য করা যাচ্ছে, তথ্য প্রমাণের ভিত্তিতে 65 অ্যাকসেপ্টেড হয়েছে, তাহলে সেখানে কেন যোগ্যদের ওপর অবিচারটা তৈরি হলো? সমস্ত ডিরেকশন তো সেখানে নেই, একটা ভাষা ব্যাপার রয়েছে। তার মানে জজ নিজেও কনফিউজ ছিল যে আমি কি করব, 23,000-এর চাকরি একদম বরবাদ করে দেবো না রেখে দেবো। তো এই দোদুল্যমানতায় আমার মনে হলো যে জাজমেন্টে দু একটা জায়গাতে যেগুলো একটুখানি ক্লিয়ার হলে মনে হয় ভালো হতো। পুরো জিনিসটাই আবার প্রথম জিরোর থেকে শুরু হবে, অ্যাডভার্টাইজমেন্ট হবে, সবাই যদি অংশগ্রহণ করে তাহলে তারা হবে, তাদের হবে নিউ রিক্রুটমেন্ট যেরকম হয় সবাইকে শুরু করতে হবে। আজকের দিনে এই জাজমেন্ট, আজকের দিনে অ্যাজ অফ টুডে ডিউ কোর্স অফ ল উইল ফলো। 2016 সালের প্যানেল 2024 সালে বাতিল, আবার নতুন করে হবে নিয়োগ প্রক্রিয়া। মাঝখানে 8 বছর কেটে গিয়েছে, অনেকেরই চাকরির বয়স সীমা পেরিয়েছে, তাদের কি হবে? আদালতের নির্দেশে অতিরিক্ত শূন্যপদ তৈরির অভিযোগের তদন্ত করবে সিবিআই। কিন্তু চাকরি বিক্রি করে যেভাবে লক্ষ লক্ষ টাকার দুর্নীতি হলো, সেই টাকা ফেরত আসবে কিভাবে? এই প্রশ্ন তুলছেন অনেকে। নিউজ 18 বাংলা।